শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজ এই বিশেষ এপিসোড প্রকাশ করার মাত্র কয়েক ঘন্টা আগে বাংলা সাহিত্যের এক মহীরুহের পতনের সংবাদ পেলাম। আপনারা সকলেও পেয়েছেন নিশ্চয়ই। প্রয়াত হলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। বাঙালি পাঠকের কাছে যিনি শঙ্কর নামেই চিরপরিচিত। শ্রোতা বন্ধুরা জানেন, আমাদের এই আসরে আমরা কোনো জীবিত সাহিত্যিকের লেখা পাঠ করি না, বরং যারা চলে গেছেন, যারা নিজেদের সৃষ্টিকে আরও পরিচিতি স্বীকৃতি পাওয়াবার দৈনন্দিন প্রচেষ্টার ঊর্ধ্বে, তাঁদের কালজয়ী রচনাকে মনে রাখার, সেই সৃষ্টিগুলির মধ্যে যে আলো, যে রং, যে শিক্ষা, যে অন্তর্দৃষ্টি এবং বাংলা সাহিত্যের এবং ভাষার যে গৌরব, সেগুলি ধরে রাখার প্রচেষ্টাই আমাদের এই ছোট্ট পডকাস্টের। তাই এর আগে শঙ্করের গল্প পাঠ করার প্রশ্ন ওঠেনি। এই এপিসোডে শঙ্করের গল্প প্রথমবারের জন্য এই পডকাস্টে পাঠ করব, তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে। এরপরে তাঁর অন্যান্য গল্প পাঠ করার উদ্দেশ্যও রইল। শঙ্করকে বাংলা সাহিত্যের এক মহীরুহ বলে উল্লেখ করলাম। কথাটি মনে হয় যথার্থ। মাটিতে অনেক গাছই জন্মায়, কিন্তু সব গাছ বিশাল মহীরুহের আকার ধারণ করে না। তা করতে পারার জন্য সেই গাছের চারার ভিতর অন্তর্নিহিত সম্ভাবনারও প্রয়োজন। আবার মাটি, রস, সূর্যালোক ঠিকমতো পাবার সৌভাগ্যেরও প্রয়োজন। আর এই সব কিছুর সঙ্গমে যদি কোনো বিশাল বৃক্ষ বেড়ে ওঠে, তখন তা শুধু নিজেই বিশালতা অর্জন করে না, অনেক দিন ধরে অনেক পাখির নীড়, অনেক পথিকের দুদণ্ডের ছায়াঘেরা আশ্রয় হয়ে থাকে। আর যে মাটি থেকে বেড়ে উঠেছে, সেই মাটিকেও ধরে রাখে, ক্ষয়ের হাত থেকে বাঁচায়। শঙ্করের মতো সাহিত্যিক বহু দশক ধরে যে মহৎ সাহিত্য রচনা করে গেছেন, তা শুধু তাঁর নিজের কীর্তিকেই বড় করেনি, বাংলার অন্যান্য মহীরুহ আর বনস্পতিদের সঙ্গে একযোগে বাংলা ভাষা আর সংস্কৃতির মাটিকে ধরে রেখেছে। তাঁর মতো একজন দিকপাল বিদায় গ্রহণ করলে তাই ভাষার সংকট কাল আসে। ভাষা সংস্কৃতির অবক্ষয় আটকে রাখতে গেলে তাঁদের স্মরণে রাখা একান্ত কর্তব্য। 1933 সালে হুগলি জেলায় জন্ম এবং হাওড়া আর হুগলিতে শৈশব কৈশোরের পর পিতা অভয় মুখোপাধ্যায়ের অকাল মৃত্যুর ফলে কলেজের আগেই শঙ্কর চাকরি জগতে ঢুকতে বাধ্য হন, কিন্তু সুরেন্দ্রনাথ কলেজে পড়াশুনোও চালিয়ে যান। এই সময় তিনি যে কত ধরনের কাজ করেছেন তার ইয়ত্তা নেই। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির যোগ্য কাজ, যেমন প্রাইভেট টিউশনি বা টাইপরাইটিং, থেকে যেসব কাজে অনেকে নামতে চান না, যেমন হকারগিরি, বেয়ারার কাজ বা ময়লা পরিষ্কারের কাজও তিনি করেছিলেন বলে শোনা যায়। কিন্তু এই সব বিচিত্র অভিজ্ঞতাই পরবর্তী জীবনে হয়ে উঠেছিল তাঁর সাহিত্যের ইন্ধন। যেসব জগতের সঙ্গে অনেকেরই পরিচয় নেই, তার কথা তিনি ভিতর থেকে লিখতে পেরেছিলেন আশ্চর্য সাবলীলভাবে। এইসব কাজের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অবশ্যই তাঁর কলকাতা হাইকোর্টে কেরানির কাজ এবং কলকাতার স্বনামধন্য একটি বনেদি হোটেলের কাজ, যার থেকে উঠে এসেছে যথাক্রমে কত অজানা রে আর চৌরঙ্গীর মতো অবিস্মরণীয় সৃষ্টি। কিন্তু জন অরণ্য বা নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরির গল্পও তাঁর কলমে আসতে পেরেছে সেই সব জগতে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই। তাঁর এইসব উপন্যাস অভাবনীয় জনপ্রিয়তা লাভ করেছিল। স্বয়ং সত্যজিৎ রায় দুবার শঙ্করের কাহিনী থেকে সার্থক চলচ্চিত্র নির্মাণ করেন, জন অরণ্য এবং সীমাবদ্ধ। চৌরঙ্গীর চলচ্চিত্রায়ন করেন পিনাকি ভূষণ মুখোপাধ্যায়, আর তপন সিংহ শঙ্করের একটি ব্যঙ্গাত্মক গল্প একটি আধুনিক রূপকথা থেকে তৈরি করেন এক যে ছিল দেশ বলে একটি চিত্তাকর্ষক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আরও অজস্র সাহিত্য কীর্তি রেখে গেছেন শঙ্কর। ঘরের মধ্যে ঘর, নগরনন্দিনী, সম্রাট ও সুন্দরী এবং আরও অনেক উল্লেখযোগ্য লেখা। পরের জীবনে কাল্পনিক রচনার থেকে
তথ্য এবং ইতিহাস ভিত্তিক রচনার দিকেই বেশি মনোনিবেশ করেছিলেন। তাঁর রচিত স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী উল্লেখযোগ্য। সাহিত্যের গণ্ডি ছাড়িয়ে ভাষা ও সংস্কৃতির সেবা করবার সুযোগও পেয়েছিলেন শঙ্কর, এবং সে সুযোগ গ্রহণও করেছিলেন। কলকাতা শহরের শেরিফ ছিলেন কিছুদিন। 2011 সালে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছিলেন। আজ 20 ফেব্রুয়ারি 2026, 92 বছর বয়সে পরলোক গমন করেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। আজ তার যে গল্পটি পাঠ করব সেটি অনেক পরে লেখা হলেও শঙ্করের সাহিত্য জীবনের ভোর হবার মুহূর্তটির গল্প। কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল বারওয়েলের ল ক্লার্কের কাজ করতেন শঙ্কর। বারওয়েলের কাছ থেকে তিনি যেসব শিক্ষা, জীবন দর্শন পান তা তাঁর চিরকালের পাথেয় হয়ে থাকে। এই বারওয়েল সাহেব মারা যাওয়ার পর তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেই শঙ্কর প্রথম কলম তুলে নেন। রচিত হয় তাঁর প্রথম সাহিত্য কীর্তি কত অজানা রে, 1960 কি 62 সালে। কিন্তু তার অনেক পরে 1977 সালে আনন্দমেলা পূজাবার্ষিকীতে শঙ্করের একটি গল্প প্রকাশিত হয়, যাতে কত অজানারেরও আগে বারওয়েলের সাহেবের সঙ্গে তখনও কিশোর পিতৃহারা শঙ্করের প্রথম সাক্ষাতের গল্প আছে। এই গল্পটি দিয়েই পাঠ আরম্ভ করা সমীচীন মনে হল। শঙ্করের স্মৃতির উদ্দেশ্যে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আরম্ভ করছি আজকের পাঠ। মণিশঙ্কর মুখোপাধ্যায় তথা শঙ্করের গল্প, মনের মানুষ। এক যে ছিল দেশ, সেই দেশের নাম ইংল্যান্ড। সেই দেশ এখনো আছে এবং থাকবে। কিন্তু সেই দেশ থেকে রূপকথার এক চরিত্র এসেছিলেন আমাদের দেশে। আমার সঙ্গে খুব তাঁর ভাব হয়েছিল। আমার জীবনকে তিনিই পরশ পাথরের ছোঁয়ায় সোনায় ভরে দিয়েছিলেন। তিনি কিন্তু আজ নেই। এখন থেকে বেশ কয়েক বছর আগে আমাদের এই দেশের মাটিতেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আমি যখন কোনো সুযোগ পেয়ে মাদ্রাজে যাই, তখন যত কাজই থাকুক মনটা ছটফট করে ওখানকার ক্যাথিড্রালে যাবার জন্য। ক্যাথিড্রাল জানো তো? খ্রিস্টধর্মীদের বিরাট চার্চ। সেখানে নিয়মিত উপাসনা ভজনা হয়, ঘণ্টা বাজে, প্রভু যীশু ও ঈশ্বরের মন্ত্র উচ্চারিত হয়। ভক্তরা নতজানু হয়ে ঈশ্বরের বাণী শোনেন, নিজেদের প্রার্থনা জানান। আমিও মাথা নিচু করে খালি পায়ে ক্যাথিড্রাল ভবনের পিছনে বিরাট সবুজ মাঠে চলে যাই, যেখানে সারে সারে শুয়ে আছেন এ যুগ ও সে যুগের কত অপরিচিত মানুষ। শ্বেত পাথরের বুকে কতজনের এমন পরিচয় লেখা রয়েছে, বহু যুগের এপারে আমাদের মতো মানুষের কাছে যে পরিচয়ের কোনো অর্থ হয় না। এই সব স্মৃতিস্তম্ভের পাশ কাটিয়ে আমি চলে আসি এক ফালি সবুজ জমির সামনে। চারপাশে তার শ্বেত ও গ্রানাইট পাথরের কালো স্তম্ভ উঠেছে। কিন্তু এখানে কেবল সবুজ ঘাস, নীল আকাশ ও নরম মাটির মধ্যে সবুজ ঘাসের নরম আচ্ছাদন ছাড়া আর কোনো বাধা নেই। এইখানেই আমি কয়েকটা ফুল ছড়িয়ে দিই, তারপর অনেকক্ষণ চুপচাপ চোখ বুজে দাঁড়িয়ে থাকি। যতদিন শরীরে বল থাকবে, যতবার এই মাদ্রাজে আসবার সুযোগ পাব, ততবার এই মাটির ছোট্ট সীমানায় এসে এইভাবে আমি দাঁড়াব, কারণ আমার জীবনের রূপকথার দেশের সেই একমাত্র মানুষটি এইখানেই চিরদিনের মতো শুয়ে আছেন। আমার মনে হয় এতদিন পরেও এখানে এইভাবে হঠাৎ পা টিপে টিপে এসে দাঁড়ালেও তিনি আমার উপস্থিতির খবর পেয়ে যান। আমার মনে হয় মাটির নিচে বহু দূরে কোনো এক অদৃশ্য লোক থেকে তিনি আমাকে লক্ষ্য করছেন, অথচ সব জেনেও তাঁর কাছে ছুটে যাবার কোনো উপায় নেই আমার। না হলে শেষ যেবার ওখানে গিয়েছিলাম,
তখন আকাশ মেঘলা ছিল। আমি যেই ওখানে গিয়ে দাঁড়ালাম, আমার হাতের ফুলগুলো একটি একটি করে ছড়িয়ে দিলাম ওই তৃণখণ্ডের ওপর, অমনি আকাশে হঠাৎ রোদ দেখা গেল কেন? আমি মোটেই অবাক হইনি। আমি জানি তিনি যখন জীবিত ছিলেন তখন এই রকমই হতো। সেই ছোটবেলা থেকে আমার কত দুঃখ, আমাকে দুঃখের আগুনে পিটিয়ে পিটিয়ে তৈরি করবার জন্যেই যেন বিধাতা পুরুষ এত কষ্টের, এত শোকের, এত সমস্যার আয়োজন করেছিলেন। আমার মন মেঘলা দিনের আকাশের মতো গম্ভীর হয়ে থাকত, আমার চোখে বর্ষার সজল মেঘের ছায়া। কিন্তু তিনি এসেই সব পাল্টে দিতেন। তাঁর মুখে ভোরবেলার সূর্যের ঝলমল ভাব। তিনি হাসতেন, গল্প বলতেন, মজা করতেন, অকারণ আনন্দে আমাদের উৎফুল্ল করে তুলতেন। তিনি একটা ইংরেজি কবিতাও বলতেন। কবিতাটা আমার মনে নেই, তবে প্রায় ওই রকম একটা ভাব পরবর্তী জীবনে বাংলা কবিতায় আবিষ্কার করেছিলাম। ওরে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্যি হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে। শশী বুঝলে তো? চাঁদ। চাঁদের হাসি কি মিষ্টি জিনিস, তা একদিন অনেক রাত পর্যন্ত জেগে থেকে একলা একলা আকাশের দিকে তাকিয়ে থেকে দেখে নিও। ৭ সমুদ্র ১৩ নদী পারের রূপকথার এই পুরুষটির কথাই আজ কেন জানি না বারবার আমার মনে পড়ছে। গল্প, উপন্যাস, রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার কত কিছুই তো তোমরা পড়েছ এবং পড়বে এই আনন্দ মেলার পাতায়। গল্প থেকে এবারে আমাকে তোমরা ছুটি দাও না, আমি বরং তোমাদের শোনাই সেই আশ্চর্য মানুষটির কথা, যার কাছাকাছি না এলে আমি কিছুতেই লেখক হতাম না। লেখক হওয়া তো দূরের কথা, জীবন সম্বন্ধে আমার অনেক ভুল ধারণা থেকে যেত। সেই সব বিরক্তি, অভিমান, ঘৃণা ও ভুল বোঝাবুঝি নিয়ে মানুষের এই সংসারকে মোটামুটি বুঝে নেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে উঠত। হয় আমি নামতে নামতে অনেক নিচে কোনো এক ভয়ঙ্কর অন্ধকারে তলিয়ে যেতাম, আর না হয় বিরাট এই পৃথিবীর জনারণ্যে হারিয়ে যেতাম। আমার আপনজনরাও আমার খোঁজ পেত না। তোমাদের আনন্দ মেলার এই আনন্দ আয়োজনে আমার হাজির থাকবার প্রশ্নই উঠত না। সাহেব। এই সাহেবের সঙ্গে যখন আমার দেখা হবার কথা উঠল, তখন আমার বয়স ১৬-১৭। ওই বয়সে কেউ চাকরি বাকরির খোঁজ করে না, কিন্তু আমার উপায় নেই, কারণ আমার বাবা নেই। একদিন গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে উঠে মায়ের ভেঙে পড়া কান্নার সুর শুনলাম। আমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সেই কান্নার সুর এই এতদিন পরেও আমি সম্পূর্ণ ভুলতে পারিনি। এক এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আমি ধড়মড় করে উঠে বসি। তখনও খেয়াল থাকে না যে এই কান্না অনেক দিন আগের। তারপর অনেক সময় কেটে গিয়েছে, আমাদের দুঃস্বপ্নের রাত্রি শেষ হয়েছে, আমি এখন নাবালক নই। আমার ছোট ছোট ভাইয়েরাও এখন আমার উপর নির্ভরশীল নয়, আমার রুজি রোজগার আছে। আমি পৃথিবীতে পরনির্ভর নই, আমার পাশের ঘরে সংসারের একমাত্র রোজগারি লোকের নিশ্চল মরদেহ এখনও মেঝের বিছানার উপর শোয়ানো নেই। কি আশ্চর্য, এক একটা ঘটনা মানুষকে কত পাল্টে দেয়। বাবার মৃত্যুই আমাকে কেমন লাজুক ও ভাবুক করে তুলল। এর আগে কথায় কথায় বাবা মার কাছে কত জিনিস দাবি করতাম, চেয়ে না পেলে রাগ দেখাতাম। অথচ এখন আমি প্রয়োজন হলেও চাইতে পারি না, ইচ্ছে হলেও মুখ খুলতে পারি না। দাবি করার মতো আপনজন মানুষের জীবনে মাত্র কজনই বা থাকেন। তাঁরা কোহিনূর মণির মতোই মূল্যবান, হাতের গোড়ায় আছেন বলেই তাঁদের কখনো অবহেলা করো না। একদিন যখন তোমরা বড় হবে, আমার এই বয়সে হাজির হবে, তখন যেন আপনজনকে অবহেলার কোনো দুঃখ থাকে না তোমাদের। বাবার মৃত্যুর পর থেকেই জীবিকার সন্ধানে সংসারের পথে পথে ঘুরছি। কিছু রোজগার আমায় করতেই হবে, না হলে আমাদের সংসারের সামনে আসন্ন বিপদ।
আমাদের নিশ্চিত অধঃপতন রোধ করবার আর কোনো পথ নেই। এই সময় অর্থ উপার্জনের উৎকণ্ঠায় নানা বিচিত্র অভিজ্ঞতা তীর্থ সলিলের মতো নিজের স্মৃতির ভাণ্ডারে সংগ্রহ করেছি। কখনো ফেরিওয়ালা হয়েছি, কখনো হোটেলের বয়, কখনো বেয়ারা এবং আরও কত কি। তারপর একদিন বিভূতিদা বললেন, চল, আমাদের ব্যারিস্টারের কাছে তোর চাকরি করে দিচ্ছি। শুনেই আমার মফস্বলী ভয় আরও বেড়ে গেল। সাহেব, সে তো ইংল্যান্ডে জন্মায়, তারপর গটমট করে এদেশে চলে আসে। ভীষণ রাগী লোক হয়। সোডা লেমনেডের বোতল আচমকা খুলে দিলে যেমন শব্দ হয়, সেই রকম ভটভট আওয়াজ করে ইংরেজি বলে, কিন্তু কিছুই বোঝা যায় না, অথচ পান থেকে চুন খসলেই ভীষণ বিপদ। না বাবা, যতই অভাব হোক, যতই অনটন হোক, তেমন হয় না খেয়েও নিজের ঘরে শুয়ে থাকবো, কিন্তু পৈতৃক প্রাণটা ওই সাহেবের খপ্পরে পড়ে কিছুতেই খোয়াতে পারবো না। আমি মায়ের বড় ছেলে, আমার উপর অনেক দায়িত্ব, জীবনটা ছেলে খেলা নয়। সাহেবের হিস্ট্রি শুনিয়ে দিলেন বিভূতিদা। বললেন, আগে মিলিটারিতে ছিলেন, মহাযুদ্ধের সময় প্রাণ সংশয় করে দুঃসাহস দেখিয়ে মস্ত বড় সম্মান পেয়েছিলেন, মিলিটারি ক্রস। আমার ভয় আরও বেড়ে গিয়েছিল। মিলিটারি? নইব নইব চ। স্কুলে পড়বার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে অনেক গোরা এবং কালা সৈন্য দেখা হয়েছে আমাদের। তাল গাছের মতো চেহারা এক একটা, হাতে থাকে স্টেনগান, এমন ভাব যেন যে কোনো মুহূর্তে ফায়ারিং শুরু করতে পারে। দৈত্যের মতো ট্রাকে চড়ে দৈত্যরা সাদা সাদা দাঁত বার করে তীরের বেগে রাস্তা দিয়ে বেরিয়ে যেত। সবাই বলে দিয়েছিল, মিলিটারি থেকে দূরে থাকো, বাঁচতে যদি চাও তফাত যাও। মিলিটারি দেখতে গিয়েই তো আমাদের স্কুলের একটা ছেলে গাড়ি চাপা পড়ল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, কেউ কিছু করতে পারল না। সুতরাং একে সাহেব, তাই মিলিটারি? নমস্কার, ও কাজে আমার দরকার নেই। বিভূতিদা বলেছিলেন, দূর বোকা, উনি কি আর ঘাস বিচালি মার্কা চাষা টমি না সেপাই? উনি মিলিটারি অফিসার, ক্যাপ্টেন। মিলিটারি সম্বন্ধে আমার জ্ঞান ঝালিয়ে নেওয়ার জন্য আমি বিভূতিদাকে প্রশ্ন করেছিলাম। ওহো, বিভূতিদা উত্তর দিয়েছিলেন। মেজর? ওহো। তাহলে কি কর্নেল? আমার চোখ বড় বড় হয়ে উঠেছিল। লেফটেন্যান্ট কর্নেল। বিভূতিদার উত্তর শুনে উত্তেজনায় আমার ফেন্ট হয়ে যাওয়ার অবস্থা। ওই ইংরেজি বানানটা ম্যানেজ করতে না পেরেই দুদিন আমাকে স্কুলে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর একজন বানানের মন্ত্রটা শিখিয়ে দিয়েছিল, মিথ্যে তুমি 10 পিঁপড়ে। মিথ্যে মানে লাই, তুমি ইউ, 10 অর্থাৎ 10, এবং পিঁপড়ে অ্যান্ট, কোনো ভুল হবার চান্স নেই, লেফটেন্যান্ট। যে বানানেই এমন বিপত্তি, সেই পদের মিলিটারি সাহেব কি বিপজ্জনক হবেন তা কষে ফেলার মতো বুদ্ধি অবশ্যই আমার ঘটে আছে। বিভূতিদা আমার কোনো কথা শুনলেন না। বললেন, একবার নিজের চোখে দেখ না, আগে অঙ্ক টঙ্ক কষে লাভ কি? ভাগ্যে বিভূতিদা আমাকে জোর করে হাইকোর্ট পাড়ায় টেম্পল চেম্বারে সাহেবের অফিসে নিয়ে গিয়েছিলেন। না হলে রহস্যময় এই বিশ্বজগতের সিংহদ্বার এমনভাবে আমার সামনে খুলে যেত না। চিচিং ফাঁক, মণিমাণিক্যে ভরা এক রত্ন ভাণ্ডারের সামনে উপস্থিত হয়েছি আমি, কোনো রকম চেষ্টা না করেই। সেই সম্পদ, যার কণামাত্র উদ্ধারের জন্য কত মানুষ কতদিন কত সাধনা করেন, কত ত্যাগকে হাসি মুখে বরণ করে নেন, এবং এত চেষ্টার পরেও অনেক সময় ব্যর্থ হয়ে ক্লান্ত দেহে ফিরে আসেন আপন আশ্রয়ে। সাহেবকে দেখলাম আমি। মোটেই ওই মিলিটারি দৈত্যদের মতো চেহারা নয়, মোটেই ওই জুট মিলের সাহেবদের মতো ঘোঁত ঘোঁত করছেন না। এ যে একেবারে অমায়িক মাটির মানুষ, যেন আমার সঙ্গে কতদিনের পরিচয়। আমারই জন্য যেন তিনি অপেক্ষা করছিলেন। মিষ্টি মুখে হাসির জ্যোৎস্নায় দিগন্ত পরিব্যাপ্ত করে যেন তিনি জিজ্ঞেস করছেন, এতদিন কোথায় ছিলে? এ তো আজকের দেখা নয়, কবে কোথায় অনেক দিন আগে জন্ম জন্মান্তর পেরিয়ে কোনো এক অস্পষ্ট অতীতে আমরা যেন পরস্পরের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছিলাম। আমি
অর্থাৎ 17 বছরের অপরিণত বুদ্ধি এক মফস্বলী কিশোর অপুষ্ট শরীরের জন্য কিছুতেই যাকে যুবক বলা যায় না। আর 70 ঊর্ধ্ব সদা প্রসন্ন চঞ্চল চাহনির এক বৃদ্ধ, যাকে অবশ্যই বৃদ্ধ বলা যায় না, কারণ তার মুখে চোখে শিশুর সরলতা চাঁদের আলোর মতো ছড়িয়ে আছে। আমাদের সেই প্রথম সাক্ষাতের কথা সবিস্তারে অন্যত্র লিখেছি, এখন পুনরাবৃত্তি করব না। যদিও জীবনের এই একটি মাত্র অভিজ্ঞতা, যা বারবার কীর্তন করতে আমার মোটেই দ্বিধা হয় না, আমার ক্লান্তি আসে না, বিমল আনন্দে আমার মন ভরে ওঠে। সাহেবের মাথায় বিশাল টাকটা আমার লক্ষ্য এড়ায়নি। এই টাক দেখলেই আমি ছোটবেলা থেকে যে কোনো কারণে খুব সাহস পাই। আমার বাবার মাথায় টাক ছিল, আমাদের রসিক মাস্টারমশাই ধীরেনবাবুর মাথায় টাক ছিল, আমাদের দিলদরিয়া গোঁস্তামশায় বরদাপ্রসন্ন মণ্ডল, যিনি আমাকে প্রায়ই লুকিয়ে লুকিয়ে রাজেন মিষ্টান্ন ভাণ্ডার থেকে বোঁদে কিনে দিতেন, তাঁর মাথাতেও টাক ছিল। টাক থাকলেই দেখেছি তারা খুব আপনজন হয় আমার। কার্যকারণ সম্বন্ধ কিছু আছে কি না জানি না, কিন্তু টাক আমার কাছে বন্ধুত্বের প্রতিশ্রুতি নিয়ে আসে। সাহেবের কথাবার্তা তখন শুনেছিলাম। সোডার বোতল খুলে দেওয়ার মতো ইংরেজি শব্দ নয়, ভুজিওয়ালার দোকানে ভুট্টার খই ভাজবার মতো চড়বড় আওয়াজও নয়। কি আশ্চর্য! বিবেকানন্দ স্কুলে পড়া ইংরেজি বিদ্যে নিয়ে আমি সাহেবের প্রায় সব কথাই বুঝতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। সাহেব কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার। কালো গাউন পরে জাঁদরেল জজদের সামনে দাঁড়িয়ে তিনি কেস করেন। মিলুড মিলুড, ইয়েস মাই লর্ড, আই এম অ্যাফ্রেড ইট ইজ নট সো মাই লর্ড। অদ্ভুত অজানা শব্দ আমার কানে ভেসে আসত, আমার অর্থাৎ ব্যারিস্টার সাহেবের বাবুর কানে। যদি কখনো পারো একবার কলকাতা, দিল্লি, বোম্বাই অথবা যে কোনো বড় শহরের হাইকোর্ট ঘুরে এসো, খুব মজা পাবে। হাইকোর্ট না দেখলে জীবনে কি দেখা হলো? সাহেবের সঙ্গে আমার খুব ভাব হয়ে গিয়েছে। এই কদিনেই আমি কাজে কর্মে বেশ রপ্ত হয়ে উঠেছি, যেন কতদিন এই হাইকোর্টে আমি বাবুর কাজ করছি। হাইকোর্ট থেকে টেম্পল চেম্বারে যাচ্ছি, চিঠি টাইপ করছি, খাতা লিখছি, তারপর বিকেলে চলে যাচ্ছি ক্লাবে, সেখানে দুখানা ঘর ভাড়া করে সাহেব একলা একলা থাকেন, কাজকর্ম করেন। উকিল ব্যারিস্টারের কাজ তো আদালতেই শেষ হয় না, বাড়ি ফিরে এসে পরীক্ষার ছাত্রদের মতো রাত জেগে পরের দিনের আদালতি পরীক্ষার জন্য তৈরি হতে হয়। সাহেব একদিন গম্ভীরভাবে বললেন, আমি তোমার লেফটেন্যান্ট বানানের গোপন গল্প শুনেছি, ভাবছি অক্সফোর্ড ডিকশনারির এডিটরকে লিখে দেব। আমি একটু লজ্জা পেয়ে গেলাম। সাহেব হাসলেন। 10টা পিঁপড়ের জোর কিন্তু একজন লেফটেন্যান্ট কর্নেলের থেকে বেশি হতে পারে। এই বলে সাহেব এবার গল্প শুরু করলেন এক সহকর্মী বীরের। প্রবল প্রতাপান্বিত হয়েও তিনি অনেকদিন যুদ্ধক্ষেত্রে ট্রেঞ্চের আড়ালে লুকিয়েছিলেন। অবশেষে একদিন সকালে তিনি মরিয়া হয়ে পরীক্ষা থেকে বেরিয়ে এসে শত্রু অধিকৃত অঞ্চল আক্রমণ করলেন। শত্রুপক্ষ হঠাৎ এই আক্রমণের জন্য তৈরি ছিল না, তারা হেরে গেল। মহা সমারোহে এই বিজয়ী অফিসারকে নানা পদকে সম্মানিত করা হলো। মেডেল টেডেল পাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো আচমকা ওই আক্রমণের বুদ্ধি তাঁর মাথায় কেমন করে এলো। বীর সৈনিক মাথা নিচু করে জানালেন, সত্যি কথা বলতে কি, গোটা কয়েক পিঁপড়ে কিভাবে ড্রেসের মধ্যে ঢুকে পড়েছিল। তাদের অসহ্য কামড়ে ট্রেঞ্চ থেকে বেরিয়ে আসা ছাড়া আমার গতি ছিল না। আর এমনি বেরিয়ে এলে তো শত্রুর গুলিতে সাক্ষাৎ মৃত্যু, তাই নিজেই গুলি ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে গেলাম। 1914 থেকে 18 4 বছর রণাঙ্গনে যুদ্ধ করেছেন সাহেব। যুদ্ধ সম্বন্ধে কোনো ভালোবাসাই তাঁর ছিল না। মানুষ কেন এই পাগলামোয় নেমে নিজেদের সর্বনাশ করে তাও সাহেব বুঝতে পারতেন না, কিন্তু যুদ্ধের অনেক গল্প তাঁর জানা ছিল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবন সম্বন্ধে এমন নিস্পৃহ সরস গল্প কিভাবে তৈরি করা যায় তা আজও আমি মাঝে মাঝে ভাবি। আমার গোমড়া মুখে হাসি ফোটাবার জন্য সাহেব মাঝে মাঝে গল্প শুরু করতেন। বানানো গল্প নয়, সত্যিকারের গল্প,
যেমন একদিন আমাদের দেখালেন তাঁর সেই বিখ্যাত MC অথবা মিলিটারি ক্রস, ভিক্টোরিয়া ক্রসের পরেই যার খ্যাতি। আপনি খুব বীর নিশ্চয়ই, না হলে এই সম্মান কেন দেওয়া হলো আপনাকে? আমি প্রশ্ন করলাম। চোখ টিপে দুষ্টুমি করলেন সাহেব। বললেন, ঠিক একই প্রশ্ন করেছিল স্কুলে পড়া কলকাতার এক মেয়ে। সে জানতে চেয়েছিল কোন বীরত্বের জন্যে তোমাকে এই সম্মান দেওয়া হলো। আমি বলেছিলাম, বীরত্ব টিরত্বর কোনো কথাই ওঠে না, নীতিটা খুব সোজা। যুদ্ধের শেষে একটা মৃত সিংহের চেয়ে একটা জীবন্ত গাধার মূল্য অনেক বেশি। আমি প্রথমে কথাটা সত্যি ভেবেছিলাম, পরে অন্য লোকের মুখে শুনলাম গল্পটা মোটেই সত্য নয়। ফরাসি রণাঙ্গনে প্রচণ্ড যুদ্ধে অভূতপূর্ব বীরত্ব দেখাবার জন্যেই সাহেবকে এই সম্মান দেওয়া হয়েছিল। এই যুদ্ধে তাঁর 10 জন সঙ্গী নিহত হয়েছিলেন, একমাত্র তিনিই আহত অবস্থায় বেঁচেছিলেন এবং মিলিটারি ক্রস পেয়েছিলেন। আঘাত, যন্ত্রণা, মৃত্যুতে ভরা যুদ্ধের গল্প শুনতে ইচ্ছে করে না। আমি একদিন সাহস পেয়ে বললাম, মজার গল্প বলুন, যুদ্ধে মজা হয় না? মাথায় হাত দিয়ে ভাবতে ভাবতে সাহেব বললেন, একবার হয়েছিল। প্রচণ্ড লড়াইয়ের পর একটা শত্রু শিবির দখল করে নিয়েছি আমরা। কাঁটাতারের বেড়া পেরিয়ে একজন অর্ধশায়িত শত্রু সৈন্যকে গুলি করতে যাচ্ছি। এমন সময় হঠাৎ শুনলাম সে ইংরেজিতে আমার নাম ধরে কাতরভাবে বলছে, প্লিজ আমাকে মারবেন না, আমি আহত, আমার হাতে কোনো অস্ত্র নেই। বিদেশের এই রণাঙ্গনে শত্রুর মুখে নিজের নাম শুনে চমকে উঠেছি আমি। লোকটাকে না মেরে অস্ত্র নামিয়ে নিলাম। তারপরে জিজ্ঞেস করলাম, তুমি কে? আমার নাম জানলে কি করে? লোকটি তখন উত্তর দিল, আমাকে চিনতে পারছেন না কর্নেল? আমি ফ্রেডরিক, লন্ডনে আপনার জার্মান নাপিত ছিলাম। আপনি তখন ব্যারিস্টারি পড়ছেন, প্রতি মাসে আমার কাছে চুল ছাঁটতে আসতেন। সাহেব বললেন, এবার ফ্রেডরিককে চিনতে সত্যিই কষ্ট হলো না। যুদ্ধ বাঁধবার কিছুদিন আগেই সে জার্মানিতে ফিরে গিয়েছিল। তারপর কে জানতো এইভাবে দেখা হবে রণাঙ্গনে? একটু থামলেন সাহেব, তারপর রসিকতা করলেন, আমার খুব ইচ্ছে ছিল যুদ্ধ থেমে যাবার পরে সব কিছু আবার স্বাভাবিক হলে ফ্রেডরিককে দিয়ে আর একবার চুল কাটাবো। ছোকরার হাতটি খুব ভালো ছিল, কিন্তু আমার সেই মনস্কামনা সিদ্ধ হলো না। কেন? যুদ্ধ শেষে ফ্রেডরিককে আর খুঁজে পেলেন না? আমি জানতে চাই। চেষ্টা করলে নিশ্চয়ই তাকে খুঁজে পাওয়া যেত। জার্মান দেশটা তো তোমাদের এই দেশের মতো বড় নয়, সেখানে কজন আর নাপিত থাকতে পারে? তাহলে ব্যাপারটা এবার আমার কাছে জটিল হয়ে উঠছে। সে অনেক দুঃখের কথা, আমাকে ওসব জিজ্ঞেস করে মনের দুঃখ বাড়িয়ে দিও না শঙ্কর, প্লিজ। সাহেব যে কপট দীর্ঘশ্বাস ছাড়ছেন তা বুঝতে আমার বাকি রইল না। বললাম, ব্যাপারটা কিন্তু এখনো আমি বুঝতে পারছি না। আমাকে দেখে এখনো দুঃখের কারণটা বুঝতে পারছো না? এবার অভিযোগ করলেন সাহেব। তারপর ওই চাপা দুঃখের কপট ভঙ্গিতে মাথায় হাত দিয়ে বললেন, ফ্রেডরিকের সঙ্গে দেখা হয়ে লাভ কি হতো? আমার মাথায় চুল কই? কাটবে কি? সাহেবের এই মাথা জোড়া টাক নিয়ে এই নিদারুণ রসিকতা আমার আজও হাসির উদ্রেক করে। মাথায় হাত দিয়ে তিনি বললেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর সর্বত্র টেকোরা খুব দুঃখী। তাদের দুঃখের শেষ নেই এমন কথাও বলা চলে, কারণ একবার টাক পড়লে সে মাথায় আর চুল গজায় না। টাক মানুষের জীবনে একটা পার্সোনাল ট্র্যাজেডি, অথচ ছোট ছেলেরা কিছুতেই তা বুঝতে চায় না। আমি সাহেবের মুখের দিকে তাকিয়ে আছি। তিনি মিটমিট করে হেসে বললেন, কলকাতায় যখন এসেছি তখনও আমার মাথায় কিছু চুল ছিল। অনেক চেষ্টা করে সেই সব চুল বিসর্জন দিয়ে এমন পরিপূর্ণ টাকের অধিকারী হয়েছি শঙ্কর, কারণ একমাত্র এই দেশে টাক একটা প্রিভিলেজ। আমি জিজ্ঞেস করলাম, কেন? বড় বড় চোখ করে সাহেব বললেন, আমি কিছু জানি না ভাবছো?
বাঙালিদের ধারণা টাকা থাকলে তবে টাক পড়ে। টেকোকে সবাই তাই সম্মান করে। তার ধার পেতেও অসুবিধা হয় না, কারণ সবাই জানে সে টাকা মার যাবে না। একেই তোমরা বলো অয়েলিং অ্যান্ড অয়েলি হেড, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া। এইসব কথাবার্তা শুনে কে বলবে তিনি একজন এত বড় ব্যারিস্টার? আইনের কত গভীর চিন্তা তার মাথার মধ্যে সব সময় ঘুরপাক খাচ্ছে। আজ বহুদিন পরে তার কাছ থেকে অনেক দূরে সরে গিয়ে বুঝতে পারি, আমার শুকনো মুখে হাসি ফোটাবার জন্যেই তিনি নানা রকম মজার গল্প ফাঁদতেন। আমার অনেক সমস্যা, আমার চোখে অনেক স্বপ্ন, কিন্তু আমার কাঁধে অনেক দায় দায়িত্ব। এইসব দায়িত্ব পালন করে সেই ছোটবেলায় মানুষের মতো মানুষ হবার যেসব স্বপ্ন দেখেছিলাম, তা বাস্তবে পরিণত হবার কোনো সম্ভাবনাই সেই মুহূর্তে আমার চোখের সামনে নেই। কত মানুষের সংসারেই তো এইসব মর্মান্তিক দুঃখ রয়েছে, কত দুর্ভাগার চোখেই তো এমন সব স্বপ্ন রয়েছে যা কোনোদিন সম্ভব হবে না। পৃথিবীতে কে সেই সবের খোঁজ রাখে, বিশেষ করে উঁচুতলার ব্যস্ত মানুষরা? আর আমি তো একজন ব্যস্ত মানুষের অতি সামান্য কয়েক মাসের কর্মচারী। আমার সঙ্গে তার পারিবারিক পরিচয়ও নেই, কাজেও তেমন কিছু দক্ষতা তখনও পর্যন্ত অর্জন করিনি। সুতরাং আমার সম্বন্ধে অতিমাত্রায় চিন্তিত হবার কোনো কারণ সাহেবের ছিল না। তবু তিনি আমাকে ভালোবাসতেন, আমার সম্বন্ধে বিশ্বাস রাখতেন। আমার অন্তরের উৎসাহ প্রদীপটি তিনি পরম যত্নে উজ্জীবিত করতেন। দূর ভবিষ্যতে সমৃদ্ধির আলোকিত স্বর্ণশিখরে আরোহণের অধিকার ও সম্ভাবনা যে প্রত্যেক মানুষেরই আছে, তা তিনি শুধু নতমস্তকে স্বীকার করতেন তা নয়, সমস্ত হৃদয় দিয়ে আমার মতো অভাজনের মঙ্গল কামনা করতেন। শিক্ষা, পাণ্ডিত্য ও মেধায় আমি তাঁর তুলনায় কি? তবু আমার সাহিত্যপ্রীতি লক্ষ্য করে সময় পেলেই আমার সঙ্গে সাহিত্য আলোচনা করতেন। সৎ সাহিত্যের সঙ্গে মেকি সাহিত্যের কি প্রভেদ, তা বই থেকে পড়ে পড়ে বুঝিয়ে দিতেন। সত্যি সে এক অপূর্ব অভিজ্ঞতা। জন্ম জন্মান্তর ধরে সামান্য পরিচিতর এই বিদেশির ঋণ আমাকে শোধ করতে হবে, কারণ আমার অন্তরের উচ্চাশা, যা বাবার মৃত্যুর পরে বৈশাখের এক দমকা হাওয়ায় নিভে গিয়েছিল, তাকে পরম স্নেহে ও যত্নে তিনিই আবার নতুন করে জ্বালিয়ে দিয়েছিলেন। আমাকে সেই সঙ্গে বুঝিয়েছিলেন ভালোবাসার অমৃত মন্ত্র। তিনি বলতেন, ভালোবাসাই সব, ভালোবাসায় পর্বতকেও নড়ানো যায়। ভালোবাসা এমন জিনিস যে কোনো আনন্দের জিনিস ভালোবেসে ভাগ করলে তা দ্বিগুণ হয়ে যায়, আর দুঃখকে ভালোবেসে ভাগ করলে অর্ধেকেরও কম হয়ে যায়। এই অঙ্ক তখন বিশ্বাস করিনি, তোমাদেরও এই মুহূর্তে বিশ্বাস করতে বলছি না, কিন্তু একদিন তো তোমরা বড় হবে, সেদিন এই শঙ্কর হয়তো পৃথিবীতে থাকবে না। কিন্তু তখন নির্জনে কিছুক্ষণ ঘরের এক কোণে বসে হিসেব করে দেখো কথাটা সত্যি কিনা। আনন্দ ভাগ করলে ডবল হয় কিনা, দুঃখ ভাগ করলে অনেক কমে যায় কিনা। অঙ্ক এবং ভাগাভাগির প্রশ্নে আমার অন্য একটা কাহিনী মনে পড়ে যাচ্ছে। সংসারে অকালে বাবাকে হারিয়ে দারুণ অর্থাভাবে নিজের সমস্ত স্বপ্নকে বিসর্জন দিয়ে পৃথিবী সম্বন্ধে আমার ধারণাই একসময় পাল্টে যেতে বসেছিল। বাবা যখন বেঁচে ছিলেন তখন আমাদের অভাব ছিল না। জামা, জুতো, খাবার, খেলনা, হাত খরচ, যখন যা চেয়েছি প্রায় তাইই পেয়েছি। সংসারে সব জিনিসের গায়ে যে একটা দামের টিকিট ঝুলানো আছে তা খেয়াল করিনি। বাবার মৃত্যুর পরে সব পাল্টে গেল। আমার যে অমন সাধের পড়াশোনা, তাও ছাড়তে হলো। কোনো রকমে ম্যাট্রিক পাশ করে পথে পথে ঘুরে অবশেষে সাহেবের কাছে নাবালক বয়সে এই প্রাণধারণের উপযোগী চাকরি পেয়েছি। তখন আমার প্রায়ই দুঃখ হতো, হে ঈশ্বর, আমি গ্র্যাজুয়েট হতে পারলাম না, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমার হলো না, চিরকাল আধা শিক্ষিত হয়েই আমাকে জীবনযাপনের গ্লানি সহ্য করতে হবে। সাহেব এইসব কথা হঠাৎ একদিন বেয়ারা দেওয়ান সিংয়ের কাছে শুনেছিলেন। তারপর আমাকে ডেকে এক ছুটির দিনে বলেছিলেন, শঙ্কর,
আমি প্রার্থনা করি তুমি একদিন বিশ্ববিদ্যালয়ের সম্মান অর্জন করো, কিন্তু এটা জেনে রেখো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিরাট এক বিশ্ব পড়ে আছে। প্রকৃত জ্ঞানী লোকেরা এই বিরাট পৃথিবী থেকেই তাঁদের বিদ্যা গ্রহণ করে থাকেন। সেই শিক্ষা পরীক্ষার পাশের সঙ্গেই শেষ হয় না, সেই শিক্ষা চলে অনেক অনেক দিন। মৃত্যুর দিন পর্যন্ত সেই শিক্ষা যিনি নিতে পারেন, তিনিই বিদ্বান। বড় শক্ত কথা, হয়তো তোমাদের বুঝতে কষ্ট হবে, কিন্তু আনন্দমেলার পাঠক পাঠিকা, তোমরা সাহেবের কথাগুলো শুনে রাখো। হয়তো এর মধ্যে থেকে এমন কোনো সত্যকে তোমরা খুঁজে বার করতে পারবে, যা সেই অপরিণত বয়সে সামান্য বিদ্যার আলোকে আমি খুঁজে পাইনি। সেই দিনটির কথাও আমার মনে আছে। ছুটির দিনে ক্লাবের একতলা ঘরে তিনি ও আমি নানা বিষয়ে গল্প করছি। তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, মনে করো, গভীর বনের মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ ঈশ্বরের সঙ্গে তোমার দেখা হয়ে গেল। সেই ঈশ্বর, যিনি সবাইকে খুব ভালোবাসেন অথচ যাঁর নাগাল পাওয়া যায় না। ঈশ্বরের কাছে তোমাকে একটি প্রশ্ন করবার সুযোগ দেওয়া হলো। তুমি তাঁকে কি প্রশ্ন করবে? এর আগে স্কুল জীবনে রবীন্দ্রনাথের বিশ্ববিখ্যাত প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে আমি কয়েকটা বই উপহার পেয়েছিলাম। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? কিন্তু না, সে প্রশ্ন তখন আমাকে মোটেই বিব্রত করছে না। যে প্রশ্ন আমি করতে চাই তা অতি সহজ। সংসারে কত জিনিস পেতে ইচ্ছে করে, কিন্তু পয়সা না থাকলে সেসব আমার নাগালের বাইরে। আমি বললাম, প্রশ্ন করব, বিশ্ব সংসারের সব জিনিসের এত দাম কেন? তোমার সৃষ্টিতে দাম ছাড়া কিছুই পাওয়া যায় না কেন? কেন তুমি এই দাম সৃষ্টি করেছ, ঈশ্বর? সাহেব আমার কথা শুনলেন, একটু গম্ভীর হয়ে কি যেন ভাবলেন। তারপর প্রশ্ন করলেন, তুমি কি চাও? আমি একটু ভেবে নিয়ে বললাম, একদিন স্বপ্ন দেখলাম আমি খুব বড় লোকের ছেলে হয়েছি। আমার আর কোনো চিন্তা নেই। আমার পকেটে বিরাট ব্যাংকের বিরাট চেক বই আছে, আমি যা খুশি যত খুশি টাকা তুলতে পারি। সাহেব এবার কি ভাবলেন, তারপর ছোট ছেলের মতো বললেন, চলো আমরা বেরিয়ে আসি। বলা যায় না এই ভোরবেলায় গড়ের মাঠে ঈশ্বরের সঙ্গে আমাদের দেখাও হয়ে যেতে পারে। এই ভোরবেলাটা হেভেনলি, স্বর্গীয়। এক হাতে বেড়াবার লাঠি এবং আরেক হাতে আমাকে ধরে ক্যালকাটা ক্লাব থেকে পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন তিনি। সামনে সবুজ ঘাসের মখমল আদিগন্ত ছড়িয়ে রয়েছে। মৃদু হাওয়া বইছে এবং সেই হাওয়ায় গাছের পাতাগুলো সামান্য কাঁপছে। আমরা মাঠের মধ্য দিয়ে লক্ষ্যহীনভাবে হেঁটে চলেছি। সাহেব বললেন, শঙ্কর, আমরা কি বাদাম ভাজা খাবো? আমি বললাম, ইয়েস, ওয়াই নট। এই ভোরবেলাতেই একটা বাদাম ভাজাওয়ালা তার দোকান খুলে বসে আছে। 2 আনার বাদাম কিনে একটা আধুলি বাদামওয়ালাকে দিয়ে দিলেন সাহেব। সে ভাবল লোকটা পাগল নাকি। সাহেব আমাকে বললেন, এর নাম চৌথ। আগেকার দিনে তোমাদের দেশের রাজারা চাষির কাছ থেকে ফসলের 4 আনা জোর করে আদায় করে নিতেন। বাদাম খেতে খেতে আমরা এগোচ্ছি। সাহেব হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি দামের কথা বলছিলে, তাই না? হ্যাঁ স্যার, জিনিসের বড্ড দাম। দাম ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়া যায় না, আর দাম ক্রমশ বেড়েই চলেছে। ঠিক বলেছ। সাহেব আমাকে প্রথমে উৎসাহ দিলেন। এই আমার ক্লাবের ভাড়া আগে যা ছিল এখন তার ডবল হয়ে গিয়েছে। সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বললেন, আমাদের এই পৃথিবীতে সব জিনিসের এখনো কিন্তু দাম ধরা হয়নি। কথাটা তোমাকে খুব চুপি চুপি কানে কানে বলে রাখছি। খবরদার আর কাউকে বলো না, এখনই তারা দাম ধরবার জন্য ছুটে আসবে। আমি ওর মুখের দিকে তাকালাম। তিনি মজা করে গলা নামিয়ে আমাকে বললেন, পৃথিবীর সেরা সমস্ত জিনিস এই দুর্মূল্যের বাজারেও বিনামূল্যে পাওয়া যায়।
আমি যেন ক্রমশ অন্য এক অভিজ্ঞতার স্বপ্ন রাজ্যে চলে যাচ্ছি। সাহেব জিজ্ঞেস করলেন, সবচেয়ে দামি কী দেখেছ? সোনা। এই উত্তর দিতে আমার এক মুহূর্তও লাগল না। সাহেব হঠাৎ পূর্ব আকাশের দিকে ছড়িটা বাড়িয়ে দিলেন। শঙ্কর, ওই দেখো। আমি দেখলাম দুটো গাছের মধ্য দিয়ে সোনালি সূর্যের আলো সবুজ ঘাসের ওপর গ্যালন গ্যালন তরল সোনা ছড়িয়ে দিচ্ছে। অবাক হয়ে সাহেব ওই দিকে তাকিয়ে আছেন। বললেন, এই সোনার এখনো কোনো দাম ধরা হয়নি। আমরা জানি না বলে এই সোনায় আমরা স্নান করি না। এই সোনা মনের মধ্যেও জমা করে রাখি না। সাহেবের কথাতেই সেদিন হঠাৎ আমি আবিষ্কার করেছিলাম, রোদ, বৃষ্টি, ঝড়, হাওয়া, মেঘ, আকাশের চলচ্চিত্র, প্রকৃতির রত্ন সম্ভারের জন্য আজও আমাদের কোনো খরচ করতে হয় না। অতি দরিদ্র আমিও এই সব দেখে অপার আনন্দ অনুভব করতে পারি। সাহেব বলেছিলেন, আরও অনেক মহামূল্যবান জিনিস এখনও বিনামূল্যেই আমরা পেয়ে থাকি শঙ্কর। মায়ের স্নেহ, ভাইয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, মানুষের ভালোবাসা, এসবের এখনো কোনো দাম ধরা হয়নি ঈশ্বরের এই রাজত্বে। এবং আশ্চর্য জিনিস, এই ভালোবাসা যত দেবে তত বেড়ে যাবে। ঘটি থেকে যতই ঢালো কিছুতেই ফুরোবে না। তোমাদের মধুসূদন দাদার সেই অক্ষয় ভাঁড়ের গল্প আমি শুনেছি, মোটেই বানানো গল্প নয় ওটা। হাঁটা বন্ধ করে এবার আমরা ট্যাক্সিতে চড়ে বসেছি। কোথায় চলেছি আমি জানি না। গাড়িটা রেস কোর্সকে উত্তরে রেখে দক্ষিণ দিকে মোড় নিল। এর আগে একবার সাহেবের সঙ্গে চিড়িয়াখানাও ঘুরে এসেছি আমি। সাহেব বললেন, তুমি বিরাট ধনীর দুলাল হতে চাইছিলে। রকিফেলার কিংবা ফোর্ড পরিবারের কেউ, যার হাতে থাকবে দুর্লভ রত্নভাণ্ডার। এখনো তোমার আমার জন্য এমন রত্নভাণ্ডার খোলা আছে। তোমারই মতো আমিও একদিন প্রার্থনা করেছিলাম ঈশ্বরের কাছে খুব ছোটবেলায়। আমার বাবাও তো সামান্য লোক ছিলেন, বিশেষ অর্থবল ছিল না তার। তারপর আমি জিজ্ঞেস না করে থাকতে পারলাম না। সাহেব বললেন, ঈশ্বর তাঁর দূতকে আমার সঙ্গে স্বপ্নে দেখা করতে পাঠালেন। বললেন, টাকা কড়ি তো অতি সামান্য কথা, তার থেকেও অনেক মহামূল্যবান সম্পদ তো ঈশ্বর ব্যাংকে রেখে দিয়েছেন। তুমি ইচ্ছা করলেই তো চেক কাটতে পারো, কোনো বাড়তি পয়সা লাগবে না। সেই সম্পদে তোমাদের সকলের সমান অধিকার। সাহেব বললেন, হঠাৎ আমি লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিটা চোখের সামনে দেখতে পেলাম। ঈশ্বরের দূত ততক্ষণে অদৃশ্য হয়েছেন, কিন্তু আমার মনে হলো, কি আশ্চর্য! সত্যিই তো, ব্যাংকের ভল্টে কতটুকু সম্পদ থাকতে পারে। তার থেকে লক্ষ লক্ষ গুণ মূল্যবান জ্ঞানের সম্পদ তো যুগ যুগান্ত ধরে মানুষ তিলে তিলে সঞ্চয় করে লাইব্রেরিতে সাজিয়ে রেখেছেন। এই জ্ঞান আহরণের জন্য কত লোকের কত কষ্ট হয়েছে, কত নিগ্রহ সহ্য করতে হয়েছে। কেউ পান করেছেন হেমলক বিষ, কেউ ক্রুশবিদ্ধ হয়েছেন, কেউ জীবন্ত দগ্ধ হয়েছেন। কিন্তু তাঁদের সঞ্চিত জ্ঞানের সম্পদ তো আমার জন্যই পড়ে রয়েছে। আমি চাইলেই লাইব্রেরির র্যাক থেকে উঠিয়ে আমার সামনে সেই সব রত্নকে হাজির করা হবে। দূরে ততক্ষণে বড়লাটের বাড়ি দেখা যাচ্ছে। সাহেব বললেন, আমাদের ন্যাশনাল লাইব্রেরি এখানেই উঠে এসেছে। সময় পেলে এখানে ঘুরে যেও, তোমার ভালো লাগবে। কতদিন আগের কথা, কিন্তু আজও জাতীয় গ্রন্থাগারের গেট পেরিয়ে একলা হাঁটতে আরম্ভ করলে অনেক দিন আগে ট্যাক্সি থেকে দেখা সেই ভোরবেলাটার কথা মনে পড়ে যায়। মনে হয় সত্যিই আমি কোনো রকিফেলার,
ফোর্ড, টাটা অথবা বিড়লার ভাগ্যবান বংশধর। আমার পকেটেও লাইব্রেরির চেক বই আছে। যুগ যুগান্তের অক্ষয় জ্ঞান ভাণ্ডার আমার জন্যেই যেন অপেক্ষা করছে। আমি স্লিপে সই করলেই তারা আমার কাছে চলে আসবে। ট্যাক্সি গাড়ি সেদিন ভোরে আবার মোড় নিয়েছিল। সাহেব ততক্ষণে আবার হালকা মেজাজে গুনগুন গান শুরু করেছেন। অপূর্ব এক অভিজ্ঞতায় আমি তখন অভিভূত। সাহেব কিন্তু আমার গাম্ভীর্য মোটেই বরদাস্ত করলেন না। বললেন, আমার খুব খিদে লাগছে। ক্লাবে ফিরে গিয়ে দুজনে স্পেশাল ব্রেকফাস্ট না খাওয়া পর্যন্ত আমি আর একটি কথাও বলবো না। খোদ ঈশ্বরের সঙ্গে যদি ভবানীপুর সিমেট্রির সামনে হঠাৎ দেখা হয়ে যায় তাহলেও না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।